বাংলাদেশকে বিপদে ফেলতে ভারত সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে। পেঁয়াজ আলু বিক্রি বন্ধের পর বাংলাদেশকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রতিবাদ হিসেবে বাংলাদেশও যতদূর সম্ভব ভারতকে উচিত জবাব দিচ্ছে। এতদিন বাংলাদেশের মধ্য দিয়ে ভারত সরকার সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ ইন্টারনেট সরবরাহ করত, এবার তা বন্ধ করে দিল ইউনূস সরকার। একই সাথে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহারেও ভারতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি চলছে। সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ ইন্টারনেট সরবরাহ বন্ধ করায় ভারতের কতটা ক্ষতি হবে? সেভেন সিস্টার্স বাংলাদেশ ও হিন্দু বিষয় নিয়ে এত চিন্তিত কেন ভারত? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। কারণ হিসেবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে। গত বছর ভারত এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনস অ্যান্ড ফাইবার অ্যাট হোম আবেদন করলে বিটিআরসি এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ 1 আসনের 5 বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফাইবার অ্যাট হোম ছিল অন্যতম সুবিধাভোগী। সরকারি চুক্তি ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তারা সামিট কমিউনিকেশনসের পরেই দ্বিতীয় অবস্থানে ছিল। 2 আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল অপারেটর বিটিআরসির অনুমতি চাওয়ার আগের বছর ভারত এয়ারটেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করে। এতে তারা আখাউড়া হয়ে আগরতলাকে বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিল। বলা হয় এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসেবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। বর্তমানে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত। চেন্নাইয়ের সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এর সুবিধা দিয়ে থাকে। চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় 5500 কিলোমিটার দূরে। এত বেশি দূরত্বের কারণে ইন্টারনেটের গতি কমে যায় এবং খরচও অনেক বেশি। অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ওই অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং নতুন নেটওয়ার্ক স্থাপন তুলনামূলকভাবে কঠিন। বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী গত বৃহস্পতিবার বলেন, গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। এরপরই ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করতে বলে। বিটিআরসির নথি অনুযায়ী এ ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি বাংলাদেশকে মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর্থাৎ সিডিএন সরবরাহকারীদের জন্য পয়েন্ট অব প্রেজেন্স বা পিওপি হওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে। পিওপি এমন একটি জায়গা বা ডেটা সেন্টার যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে আন্তঃসংযোগ পয়েন্ট হিসেবে কাজ করে। এটি বিভিন্ন নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এবং সিডিএনগুলোর মধ্যে ডেটা ট্রাফিক বিনিময় সহজ করে। সংক্ষেপে এটি এমন একটি কেন্দ্রীয় হাব যেখানে বিভিন্ন অঞ্চল থেকে ডেটা হাইওয়ে একত্রিত হয়। বর্তমানে মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো সিডিএনগুলোর ভারতের কলকাতা, চেন্নাই এবং মুম্বাই শহরে পিওপি রয়েছে। সামিট এবং ফাইবার অ্যাট হোম ট্রানজিট কানেক্টিভিটির মাধ্যমে ভারতীয় টেলিকম অপারেটররা খুব সহজেই সেভেন সিস্টার্সে ইন্টারনেট সেবা দিতে পারবে। এছাড়া এই ব্যবস্থা বাংলাদেশের নিজস্ব অবকাঠামো দিয়ে মিয়ানমার ও উত্তর পশ্চিম চীনের কিছু অংশে ইন্টারনেট সেবা দেওয়ার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় 60% সরবরাহ করে সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোমের 7টি আইটিসি এবং বাকি 40% সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবলস বিএসসি। বিএসসির ব্যান্ডউইথ 7217 জিবিপিএস থাকা সত্ত্বেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র 2343 জিবিপিএস। বিসিএস এর পর্যাপ্ত ক্ষমতা ও কেবল থাকলেও আইটিসি অপারেটরদের এ ধরনের সংযোগ দেওয়া হলে আইটিসি অপারেটরদের ব্যান্ডউইথ ব্যবহার আরও বৃদ্ধি পাবে। এতে করে
বিসিএস এর অব্যবহৃত বিপুল এই ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকির মধ্যে পড়বে। তবে ফাইবার অ্যাট হোমের প্রধান টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির দাবি করেন এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না, যদিও তিনি স্বীকার করেন যে এতে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো নিঃসন্দেহে আরও বেশি লাভবান হবে। তবে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে এবং বিএসসি, আইটিসি ও নেশন ওয়াইড টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন অপারেটররা লাভের অংশীদার হবে। এ বিষয়ে সামিট কমিউনিকেশনসের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি তারা। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হাকিম বলেন, আলটিমেটলি ভারতের ব্যান্ডউইথ ভারতেই শেষ হবে আর বাংলাদেশ নিছক একটি ট্রানজিট পয়েন্টে পরিণত হবে। প্রথমে মনে হতে পারে বাংলাদেশ এই ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, তবে যেহেতু ট্রানজিট সুবিধার্থে দুটি স্থানীয় আইটিসি সরবরাহকারী ইতোমধ্যে ভারতীয় সংস্থাগুলি থেকে ব্যান্ডউইথ আমদানি করছে এবং এতে করে পরিষেবা বিনিময়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে জানান আমিনুল হাকিম। মোট কথা, ভারতকে বাংলাদেশ যদি ইন্টারনেট সেবা দেয় তাহলে বাংলাদেশের চেয়ে ভারতীয় অনেক বেশি লাভবান হবে, আর এজন্যই বাংলাদেশ সরাসরি ভারতকে না করে দিয়েছে। অথচ হাসিনা সরকার থাকলে মোদি ফ্রিতেই এভাবে ইন্টারনেট দিয়ে দিত, যা ইউনূস সরকার কখনোই হতে দেবে না। এর আগে হাসিনা সরকারের পতনের কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যে 10টি সমঝোতা স্মারকে সই হয়েছিল সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পেত ভারত। সমঝোতা স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয় যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। অন্যদিকে কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় হাসিনা। তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না, বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পেত। ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবের অধীনে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নো ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে হাসিনার সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুদেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনেরও অনুমতি পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে, এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদি সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছিল। তবে যতদূর জানা যাচ্ছে ইউনূস সরকার ইন্টারনেটের পাশাপাশি রেল এবং নৌসেবাও বন্ধ করে দেবে বলে জানা যাচ্ছে। দর্শক, ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।